আমার একটা কর্মীকে মারলে ওদের তিনটেকে মারবো, ও তো রাস্তায় বেরোবে, ওর ছেলেমেয়েরাও স্কুল কলেজে যাবে, ও কি কোথায় লুকিয়ে থাকবে নাকি? এরা হচ্ছে পাপাচারী, দুরাচারী, ভ্রষ্টাচারী, মিথ্যাচারী, এরা ভোট লুটকারী। বাংলায় কোনো নির্বাচনই শান্তিপূর্ণ হয় না, এবং কোনো নির্বাচন শান্তিপূর্ণ দিদি তার পুলিশ প্রশাসন বাহিনীকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীদেরকে হজম করে নিয়ে করতে দেয় না। চাকরি যাদের গেছে সেটা দিদিমণি চাকরিগুলো খেয়েছে, তাহলে দিদির সরকার এখনই পাল্টে যাবে। আমি রাজনীতিতে ছিলাম, আছি, থাকবোই। ফেরার আবার কি গল্প? আমি কি পালিয়ে গেছিলাম নাকি যে আমাকে রাজনীতিতে ফিরতে হবে বা এখানে নতুন করে আমাকে এন্ট্রি নিতে হবে? আমি রাজনীতি এখনো তো আমি গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপিরই সদস্য হয়ে আছি, তাহলে ফেরার তো নতুন কোনো প্রশ্ন এখানে অ্যারাইজ করে না। 1988 সেই সময় পশ্চিমবঙ্গের বিজেপির ফুল ফর্ম কি সেটাই মোটামুটি এ রাজ্যের বেশিরভাগ জনগণ জানতো না। সে সময় আপনি রাজনীতি করেছেন, জয়ী হয়েছেন, সিপিএম এর সূর্য তখন মধ্য গগনে। কেমন ছিল সেই সব দিনগুলো? বামপন্থীদের অত্যাচার এবং কৃষকদের, মানে যারা জমির ছোটোখাটো জমির মালিক, ওই যে বর্গা, তখন ওদের বিরুদ্ধে অনেক কিছু বলার জনরোষ মানুষের মধ্যে, মানুষ ওটা ভুগছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ যে সময়ে তৈরি হচ্ছে ধীরে ধীরে, আমরা যাদের তৈরি করেছিলাম বুঝিয়ে বলে তার থেকে বেরিয়ে আসার জন্য, তো সেই প্রেক্ষাপটটা যে সময়ে ওই বামপন্থীদের সঙ্গে রাজনীতি করেছি আর এখনকার প্রেক্ষাপট এই তৃণমূল জামানার সম্পূর্ণ ভিন্ন। সেখানে রাজনীতি করে একটা মজা পেয়েছিলাম, আর এখন যে রাজনীতিটা এসেছে আমি বলতে চাইছি না, এত কারাপশন এবং এত এদের পুলিশকে প্রশাসনকে কাজে লাগিয়ে মানে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে, গণতন্ত্রকে গলাটি হত্যা করা হয়েছে, মানুষের জনস্বার্থ বৃদ্ধি এত কিছু কাজ মানে এত বেড়েছে, সেটা দুটো ভিন্ন স্বাদের। তো তখন যেটা রাজনীতি করতে এসেছিলাম মানুষের কিছু করব বলে, মানুষের কিছু করেছি বলেই 1988 সাল থেকে আজ পর্যন্ত আমার ওই এলাকায় আমি কোনোদিন হারিনি। শুধু আমি হারিনি নয়, 1988 সাল থেকে আজ পর্যন্ত যে কোনো নির্বাচনের সময় আমার ওই ময়ূরেশ্বর এলাকার ম্যাক্সিমাম বুথে বিজেপি আজ পর্যন্ত জিতে আসে, কারণ আমরা মানুষের বিপদের পাশে থেকেছি, মানুষের সঙ্গে দেখেছি, মানুষের সহায়তা দেওয়ার জন্য কিছু করেছি। এখন কিন্তু একটু রাজনীতির প্রেক্ষাপটটা বদল এসেছে, এটা আমার মনে হচ্ছে। সেই জন্য বামপন্থী আর তৃণমূল এই দুটো মুদ্রার এপিঠ ওপিঠ। বামপন্থীদের কাছ থেকে ওই পাঠশালার ছাত্রী হচ্ছেন, ভালো ছাত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। পার্থক্য তৃণমূলের সঙ্গে সিপিএমের এইটুকুই, আমরা আজকে বিজেপি এত বছর রাজনীতি করতে এসে সিপিএমের আমল থেকে এখানে এসে পৌঁছে এই তুলনাটা দেখছি। এই দিদির জামানায় রাজনীতি করাটা শুধু হিংসার বাতাবরণের মধ্য দিয়ে। বীরভূমে বিজেপি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই সময় ভোট হলে বিজেপি কতগুলো আসন পেতে পারে বলে আপনার বিশ্বাস? না, আমি ওদের যেদিন সমিতির নির্বাচন হচ্ছে সেদিন সকালে এসেছি, ওদের অনেকের সঙ্গে দেখা হয়েছে, হয়তো আপনারা আমাকে দেখতে পাননি বা কি কাজ দেখে যাই না। আমার ছেলে যারা নির্বাচন করছিল, আমাদের ছেলেরা টিম বিজেপির, তাদের সবার সঙ্গে দেখা করে আমি সকালে আমাকে আমন্ত্রণও জানিয়েছিল, এসেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি একটা বিশেষ কাজের জন্য। এই মুহূর্তে বাংলায় ওখানে যেটা নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছে ম্যাডাম, মানে প্রশাসনিক তৎপরতাটা সেদিনে নিরপেক্ষ ছিল, সে কারণে নির্বাচনে এই রেজাল্টটা ভালো এসেছে। বাংলায় কোনো নির্বাচনই শান্তিপূর্ণ হয় না, এবং কোনো নির্বাচন শান্তিপূর্ণ দিদি তার পুলিশ প্রশাসন বাহিনীকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীদেরকে হজম করে নিয়ে করতে দেয় না। আজও যদি নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষ যদি শান্তিপূর্ণভাবে নিজের ভোটটা নিজে প্রয়োগ করতে পশ্চিমবাংলাতে মানে পেয়ে থাকে, তাহলে দিদির সরকার এখনই পাল্টে যাবে। এটা খুব মানে কঠিন নয়, কিন্তু প্রশাসন নিরপেক্ষ থাকছেন না। কেন্দ্রীয় বাহিনী দিলেও সেই বাহিনীকে খেয়ে ফেলছে দিদির লোকেরা, কারণ প্রচুর পয়সা এতে, ওদের খাবার দেওয়া, থাকার ব্যবস্থা, আরও যা যা দিলে তারা দিদির সরকারের হয়ে কাজ করবে সেগুলোকে দিয়ে এই প্রশাসনকে এরা হজম করে নিচ্ছে। এখন দেখা যাক যে সামনে নির্বাচন কতটা নিরপেক্ষ নির্বাচন কমিশনার করাতে পারে, নিরপেক্ষ, যেটা টিএন সেশনের আমলে 2011 সালে হয়েছিল বলেই বাংলায় সিপিএম সরকারটা গেছিলো এবং দিদির সরকার এসেছিল। ওরকম সাংঘাতিক নির্বাচন কমিশন যদি এসে যা যা করতে চাইছে কেন্দ্র সরকার, যেটা করব বলে ভাবছে, যে যেমন ভুয়ো ভোটার লিস্ট তালিকায় যাদের নাম আছে, এসআইআর, এই যে স্পেশাল ইন্টেনসিভ যেটা আছে, তো এই কাজটা যদি খুব সাকসেসফুল মানেভাবে হয়, মানে যারা বিএলও আছে বা যারা বিএলএ আছে তাদের সবাইকে নিয়ে এদেরকে বাদ দিয়ে যদি করা যায়, তাহলে অনেক ভুয়ো ভোটার বাদ চলে যাবে।
নির্বাচনে জয় পরাজয় এটা বিজেপির সপক্ষে আসবে। আচ্ছা, নির্বাচনে বিজেপি জিতছে, কিন্তু ইলেকশনে কাউন্টিংয়ের সময় সেই জয়টাকে সোজা একদম উল্টে দিচ্ছে। এটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা এবং বিধানসভা পর্যন্ত যে নির্বাচনের কাউন্টিংগুলো যে যে স্তরে যেখানে হচ্ছে, তাতে আর এরা অন্যায়ভাবে বিজেপির জয়টাকে মানে কি বলবো যে কেড়ে নিচ্ছে। এরা ওই জয়ের ক্ষেত্রে এরা ধর্ষণ করছে, বিজেপির জয় এভাবে আটকে দিচ্ছে। অতএব আমরা মনে করি ফ্রেশ এবং ফেয়ার নির্বাচন আসুক। 11 সালে যেভাবে হয়েছিল সেরকম আজ হোক না হোক, কালীন নিয়মে একটা দিন আসবেই। এদের প্রতি মানুষের যেটা জনবিক্ষোভ এবং যে মানুষের রাগ, সেটা একদিন তার প্রতিফলন ভোটের বাক্সের মধ্য দিয়ে হবে, এবং আমার বিশ্বাস 26-এই সেই কাজটা হতে চলেছে এবং হবেই, একদম দৃঢ় বিশ্বাস। আপনি বলছেন 26-এ পরিবর্তন আসতে চলেছে। এখন ব্যাপার হচ্ছে 2021 সালে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স, তার ক্ষত এখনো দগদগে। দেখুন, বাংলার মানুষ একটা ফেয়ার চান্স নেবে। এই যতই অত্যাচারিত হোক, এই মানুষগুলো কিন্তু বিজেপি থেকে সরে চলে যায়নি, তারা বিজেপিতেই আছে, কিন্তু ভোটের দিন ভোট দিতে পারছে না। পশ্চিমবাংলায় এই রোহিঙ্গা এবং পশ্চিমবাংলায় যারা আনসোশ্যাল এলিমেন্ট, সেটা মাইনরিটি পরিবারের মধ্য থেকেই, এদেরকে তৃণমূল সরকার ব্যবহার করছে, প্রচুর টাকা দিচ্ছে। ভোটের দিন তারা এরিয়া ডমিনেট করছে, তারা বুথ কেন্দ্র দখল করার কাজে লাগছে, প্রশাসনকে কাজে লাগিয়ে। তো এই অবস্থা তো একবার বদলাতেই হবে, মানুষ এটা চায় না তো আমার ভোটটা কেউ দিয়ে দেবে। একজন শিক্ষক মশাই ভোট দিতে গিয়ে দেখছেন তার ভোটটা দেওয়া হয়ে গেছে, এরা তো মেনে নেবে না, মানুষ মেনে নেয়নি। কিন্তু এই পদটা তৃণমূলের, এই পদটাকে কোনো মানুষ মেনে নিচ্ছে না, নেয়নি। এ জয় হচ্ছে ধর্ষণকারীদের জয়, নির্বাচন বা গণতান্ত্রিক ব্যবস্থার ধর্ষণকারী তৃণমূল সরকারের জয়। এই জয় হচ্ছে ভোট লুটের জয়, এই জয় হচ্ছে মানে শোষণকারীদের জয়, যারা বালিঘাটের আজকে বালি লুট করছে, পঞ্চায়েতের টাকা লুট করছে, পৌরসভায় টাকা লুট করছে। তৃণমূলের এই নেতারা এই জয়টাকে মানে স্থায়ী করার জন্যে এই লোকগুলোকে নামিয়ে দিয়ে তাদের ভোটগুলোকে কেড়ে নেওয়া, মানুষকে ভয় দেখানো, মানুষকে মারা, এটা করছে। এর সঙ্গে মানুষ কিন্তু ভয়ে ঘর ঢুকে গেছে এটা নয়, মানুষ আপাতত বেরোচ্ছে না, কিন্তু জেলায় বা রাজ্যে কোনো নেতা সামনে যখন মুখ হয়ে আসবে, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। কী করে বন্ধ হয়ে যাবে সেটা আপনারা ওই 26-এর আগে হয়তো দেখতে পাবেন। আমার বিশ্বাস কাকে দিয়ে হবে আমি বলতে পারবো না, কিন্তু হবে। এরা হচ্ছে পাপাচারী, দুরাচারী, ভ্রষ্টাচারী, মিথ্যাচারী, এরা ভোট লুটকারী, এরা মানে কি বলবো আর বলার নয়। এদের যত কিছু বলা যায় সেটা আছে। এই দিদিমণি চাকরি হারিয়েছে, তাদের চাকরি খেয়েছে, চাকরি খেয়ে কেউ বিজেপি নয়, চাকরি যাদের গেছে সেটা দিদিমণি চাকরিগুলো খেয়েছে। অতএব আমি মানে মানুষ প্রতিবাদ করে ভোট বাক্সে ভোট দেবে, এই বিজেপিকেই দেবে। বিকল্প আমি অনেকের সঙ্গে তৃণমূল, সিপিএম, বিজেপির লোকেদের সঙ্গে কথা, সিপিএমের লোকেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে পশ্চিমবাংলায় বিজেপির কোনো বিকল্প নেই, একমাত্র বিকল্প বিজেপির সেই শক্তিকে অন্তত তৃণমূলকে হাঁটাতে আনতে হবে। যেভাবে সিপিএমকে হাঁটাতে তৃণমূলকে কংগ্রেস, বিজেপি অনেকেই মনে মনে ভিতরে বলেছিল আগে বামপন্থী লেফটিস্টরা যাক, যারা রাশিয়া এই চীনের প্রেসিডেন্টকে নিজেদের প্রেসিডেন্ট, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে, যারা নিজের বাপকে ভুলিয়ে দিয়ে বলে ভুলতে পারি, বাপের নাম ভুলবো না ভিয়েতনাম, এই যাদের স্লোগান ছিল, যারা নিজের ভাইয়ের মধ্যে ভালোবাসা না থেকে বলতে আন্তর্জাতিক মানে বিশ্ব ভ্রাতৃত্বের কথা, বিশ্ব মৈত্রীর কথা, এই ধাপ্পাবাজ সিপিএমের মতো তৃণমূল যে ধাপ্পা দিয়ে মানুষের ভোট কেড়ে নিচ্ছে, এটা মোহভঙ্গ হবে। এবং 26-এ সেই পরিবর্তনের সুযোগ নেওয়ার জন্যে মানুষ কোমর বেঁধে তৈরি হচ্ছে। আমি তো এটা মনে করি এই যে জায়গাগুলো আপনারা দেখছেন বা বলছেন, এটা বন্ধ করতে বেশি সময় লাগে না। ওদের হাতে যদি 10টা এরকম দুষ্কৃতিকারী দিয়ে এসব করে, তো আমরাও কিছু করতে পারবো না এটা মনে করছেন কেন? আমরাও তো কিছু করতে পারি বা পারবো, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। সে আমরা পারি, আন্দোলনের সময় দেখেছি, ওই মাগরা আন্দোলনের সময়ও দেখেছি, আমাদের অনেক ছেলেকে মরতে হয়েছে, সংখ্যালঘু পরিবারে যারা বিজেপি করতে এসেছিল। আমি বলছি বীরভূমে আমি এই বীরভূমে দাঁড়িয়ে বলছি, বীরভূম তার উত্থানের গতি দেখাবে, বীরভূম থেকেই তার গতিটা পাবে, এবং বীরভূমই মুখ হবে এই সংখ্যাগুরুর এই বিভেদের রাজনীতি, এটাকে আমরা নস্যাৎ করব, এবং সবাইকে নিয়ে, যেটা মোদিজির আহ্বান, সবকা সাথ সবকা বিকাশ। আমরা মুসলমানদের বিরুদ্ধে কিন্তু বলি না, যারা রাষ্ট্রবিরোধী শক্তি, যাদেরকে রাষ্ট্রবিরোধী শক্তিকে এই কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, এই সিপিএম যারা উস্কাচ্ছে,
এরাও নিজেদের ভুল বুঝতে পেরে বিজেপির সঙ্গেই এই স্রোতে আসবে এবং বিজেপির সঙ্গে সহমত প্রকাশ করে একসঙ্গে রাজনীতিতে বাংলার পরিবর্তন আনবেই। অতএব দলের এখনকার মানে উঠতি কিছু আমাদের এরা নেতৃত্ব বা আমাদের যারা কিছু মনে হচ্ছে আমার ভুল, ওরা ভুল করছে, সেই ভুলটা তাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এটা না করলে বোধহয় দলের ভালো হতে পারে। এটাকে তারা কিভাবে নিয়ে আমাকে দলবিরোধী কাজের ফেলে তকমা দিয়ে দিচ্ছে এটা আমার জানা নাই। আর সেটা নিয়ে আমার খুব চিন্তাও নাই। ওটা মনে হয় ওটা টিকবে মনে হয়। সব কথাগুলো অন্যদের রাজনীতি করার বেশি সুযোগ নেওয়ার জন্য এগুলো বলে, ওটা না, ওটাই হবে না। ও আমার এটাতে আমার কিছু ক্ষতি হয়নি বা দলেরও ক্ষতি করার জন্য আমি কিছু বলিনি। দল তো এখন আমার সঙ্গেও আছে, আমি দলের সঙ্গে আছি। যদি আবার হঠাৎ করে প্রপোজাল আসে জেলা সভাপতি হবার, কি করবেন? গ্রহণ নাকি অভিমান থেকে প্রত্যাখ্যান? আমি অভিমান আজও করিনি, কোনোদিন আমার অভিমান নেই। আমি এই তো কলকাতা গেছিলাম, সবার সঙ্গে বসে আড্ডা দিয়ে চা খেয়ে ওই যারা যারা আমাকে ভুল বোঝে বা আমাকে যারা ভুল বলে ভেবেছে তাদের সবার সঙ্গে তো খুব ভালো ব্যবহার করে কলকাতা থেকে এসেছি। এখন জেলা সভাপতির পদ দেবে কি আমাকে পদ দেবে না, আমি কোনো পদের প্রত্যাশী নই। আমি নির্বাচনে প্রতিযোগিতা করারও প্রত্যাশী নয়। আমি বাংলার এই মানে কি বলবো অমানবিক এবং হিংসাশ্রয়ী সরকারকে এই ক্ষমতা থেকে সরাবার জন্যেই বিজেপি যে দায়িত্বটুকু দেবে সে দায়িত্ব আমি যতটা সূক্ষ্মভাবে সেই দলের হয়ে করা যায় আমি করব। আমার কোনো অভিমান নেই, আমি কোনো দিন অভিমানে সরেও থাকিনি। আমার অভিমান ভাঙানোর কোনো প্রয়োজন নেই। আমি ছিলাম দলে, আছি, দলেই থাকব, এটা আমার পরিষ্কার কথা। বাকিরা নিন্দুকেরা যারা তারাই সবগুলো বলো দুর্দা খুব অভিমানী, খুব রাগে কথাবার্তা। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি বলবো, যেহেতু আমার মরালিটি আমি ডিমোরালাইজ হয়ে যায়নি যে লোকে দেখা যে টাকা তুলেছি, টাকা নিয়েছি, টাকার জন্য রাজনীতি করতে এসছে, কারো বলার ক্ষমতা নেই। আমি রাস্তায় দিয়ে পেরিয়ে গেলে আজও কারো বলার ক্ষমতা নেই। একটা মাতাল কিংবা চাতাল লোক যাচ্ছে কিংবা একটা অভদ্র জানোয়ার যাচ্ছে, এটা বলার ক্ষমতা নেই। কারণ এই পরিবেশ আমরা দেখতে চাইনি, এই পরিবেশ আমরা তৈরি করিনি। আমাদের দলের এই পরিবেশের কেউ যদি সঙ্গে যায়ও, তাদেরকে সংশোধন করে দলের ভালো দিকটা তৈরি করার জন্য আমরা বলেছি। তবে আমার অভিমান নেই। দল যে দায়িত্ব দেবে, দলের এখন আমাদের যেটা পার্টির নিয়ম অনুসারে আমি বরাবর সে সিদ্ধান্ত মেনে নিয়েছি। 16তেও আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব শিবপ্রকাশজি এবং আমাকে কৈলাসজি বারবার বলেছিলেন, আরে দলের সিদ্ধান্তটা তো মানুন, আপনি রামপুরহাটেই লড়াই করুন। আমি বলেছিলাম না, রামপুরহাট নয়, আমাকে ময়ূরেশ্বর দিন। তা বললো না, দলের সিদ্ধান্ত। আমি তো মেনেছি। তো আবার আমাদের রাহুল দা, আমি যে সময় প্রেসিডেন্ট ছিলাম তখন আমাকে বলেছিলেন যে আপনি দলের থেকে পদত্যাগ করুন। আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছি, কোনো ব্যাপার নেই। এখন দল আবার আমাকে চিঠি করে জানালো, এই সুকান্ত এবং অমিতাভরা, যে আমি দলীয় পতাকা নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবো না, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না। সেটাও পেয়েছি, সেটাও নিয়েও আছি। কিন্তু আমি দলীয় কার্যক্রমে আমাকে যখন যেখানে ডেকেছে গেছি, অংশগ্রহণ করেছি, তাতে তারা তার কিছু বলেননি। আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি নেই। আমার মধ্যে আপনাকে সরিয়ে রাখার ব্যাপারটা কেন? এই যে আপনাকে সরিয়ে রাখার ব্যাপারটা সরিয়ে রেখেছে এরকম করে তারা বলবে, বিষয়টা তো আমার বলার কথা নয়। আমি দূরে বিজেপির থেকে সরে নেই। দল আমাকে যতই সরিয়ে রাখার চেষ্টা করুক, বাংলার আনাচে কানাচে মানুষ বিজেপিকে দুধই খোঁজে। কারণ দুধ, এই যে শ্রাবণ মাস ধরে আপনারা দেখছেন শিবের মাথায় জল ঢালতে দুধই নিয়ে যেতে হয়। দুধ ছাড়া বাজারে গিয়ে কোনো ভালো জিনিস পাবেন না। অতএব বাংলার আমূল পরিবর্তন আসবে দুধ যদি আবার সামনের দিকে এগিয়ে আসে বা দুধকে দল এগিয়ে নিয়ে একসঙ্গে কাজ করার জন্য সেই সুযোগটা দেয়, তা বাংলা আমূল পরিবর্তন আপনারা দেখবেন। যে জনজোয়ার এবং যে এটা তৈরি হবে বিস্ফোরণ, সেটা সামাল দেওয়া তৃণমূলের পক্ষে সম্ভব নয়। কারণ ওদের মধ্যে সব হচ্ছে অত্যন্ত দুষ্ট এবং অত্যন্ত বাজে লোকগুলো আছে, যারা বাংলাটাকে সব শেষ করছে। ছেলেদের চাকরি নেই, শিক্ষাক্ষেত্রে শিক্ষা নেই, চিকিৎসা নেই, রাস্তাঘাটে আইন প্রশাসন বলে কিছু নেই। লুটপাটের রাজনীতি যারা করছে তার বিরুদ্ধে আমার লড়াই। অর্থাৎ বাংলার এই সরকারের বিরুদ্ধে আমি লড়াই। কেন্দ্র এবং রাজ্য সরকার আমাদের যারা আছে, কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে বিজেপি সরকারটাকে আনার জন্য সর্বতভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সর্বভারতীয় স্তরে এবং পশ্চিমবাংলার শ্রমিকদের হাতটাকে শক্ত করার জন্য আমাকে যে আহ্বান জানাবে বা যে কাজ করার দায়িত্ব দেবে আমি করবো। আজকে তৃণমূলের হাতে তৃণমূলের লোকেরা মরছে, এটা হচ্ছে ওদের মতান্তর আছে, মনান্তর আছে। বিজেপি এলে যে পরিবেশ তৈরি করবে, অন্যান্য রাজ্যেও করেছে এবং এই রাজ্যে করবে, সেটা উন্নয়নের গতিটাকে রাজ্যে স্তব্ধ করেছে।
মানুষের চিরবিশ্বাস, যেটা তাদের ছেলেরা লেখাপড়া শিখে চাকরি পাবে নিজেদের যোগ্যতা দিয়ে, পশ্চিমবাংলায় চিকিৎসা ব্যবস্থা পাবে, আইন প্রশাসনও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে এবং কিছু প্রকৃত উন্নয়ন হবে, সেটা জায়গাটা করবে। দলে যে বিভাজনের কথা বলছে, আচ্ছা ধ্রুবর সঙ্গে আমার কখনো দেখেছেন নাকি হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, আবার কোথাও এটা আপনারা দেখাতে পারবেন? ধ্রুব বলুন, শ্যামা বলুন, অমুক বলুন, কোনো ক্ষেত্রে দেখাতে পারবেন যে আমাদের সঙ্গে অফিসে বসে হোক আর রাস্তায় দাঁড়িয়ে পার্টির মধ্যে মারামারি হলো? আমরা তো আমাদের মধ্যে যে সহাবস্থান আছে, আমাদের মধ্যে যে সমন্বয় আছে, আমাদের মধ্যে যে মিল মহব্বত আছে, ওটা দিয়েই তো বিজেপির হবে। এটা বাকিরা বলছে, আই ডোন্ট বিলিভ ইট। আপনার এত বছরকার রাজনীতির জীবন একদম স্বচ্ছ, কোনো কালিমা নেই, এটা বলতে কোনো বাধা নেই, স্বচ্ছ রাজনীতি। অন্য কোনো দল থেকে কখনো প্রপোজাল পেয়েছেন আসার? সিপিএম বলুন, তৃণমূল বলুন। না না না, আমি ওই কথাগুলো কোনোদিনও আমার কারোর কাছে প্রপোজাল আসেনি, নয় প্রপোজাল আমার কাছে আসবে না। কারণ তারা জানে এই লোকটাকে অন্তত নোয়ানো যাবে না, বা এই লোকটাকে কোনোভাবে এটা পাওয়া যাবে না। এটা পাওয়া শিব ঠাকুরই পায় গো দুধ। এটা কি সিপিএম তৃণমূল এরা পাবে? এত যাদের মধ্যে বিদ্বেষ আছে, এত যাদের মধ্যে অন্য দলের রাজনীতির লোকেদের সহ্য করতে পারে না। আমি তো কদিন আগে বিডিও অফিসে ঢুকলাম, আমাদের মোরসার পঞ্চায়েতের কিছু ব্যাপার নিয়ে, সেখানে জটিল বসে আছে। আমি জটিল করলাম, ভাই জটিল এই তুমি করে বিডিও সাহেব অবাক, আরে দুধ কুমার বাবু কেন এসে ওকে তুমি করছে? আমার নাম জটিল, এটা দেখো না ভাই। তো ও বললো দুধ কুমার দা, না না ঠিক আছে, দিন 15 কিছু একটা ব্যাপার নিয়ে আমি বলতে যেখানে গেছিলাম, আমার সঙ্গে 10 জন মেম্বার ছিল। তো আমি ওদের সঙ্গে ভালো ব্যবহার করি, কিন্তু ওরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। এই ভালো ব্যবহার করে সিপিএমের আমলেও আমরা সিপিএমের তাবর নেতাদের বাড়িতে গেছি, বসেছি, তাদের সঙ্গে মিশেছি, করেছি। অনেককে বামপন্থী রাজনীতি থেকে আমাদের রাজনীতিতে নিয়ে এসেছি আমাদের সুন্দর ব্যবহারের দ্বারাই। তো ওটা যারা বলছে, এটা কখনোই সম্ভব নয়। আমরা সেই জায়গায় করব, সেটা হচ্ছে দুধমণ্ডল এটা সবাইকে বলবে যে, আর এবং আমাদের যে কবিতার কথাই আছে না, আমাদের ছেলে ব্যাঘ্রে হিসাবে ঘটাবে সমন্বয়, সব ধীরে ধীরে এই পথে আসবে। হিংসার পথ ছেড়ে শান্তি, মৈত্রী, ঐক্য, একতা, এই পথেই আসতে হবে। আমাদের এক হয়ে করতে হবে। চেষ্টা তো ভাই করে যাচ্ছি, এবং আরও বেশি বড় করে করতে হবে সবাইকে নিয়ে। আমাদের মধ্যে যে বিভেদ, বৈষম্য, সামা দুধ, যে যখন দায়িত্বে থাকে সে তখন করে, আবার যে যখন দায়িত্বে আসবে সে তখন দলের নির্দেশ মতো করবে। এখন তারা কার নির্দেশ মতো করছে, কি করছে, তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু আমি দলের সপক্ষে, দলের সঙ্গে সহমত পোষণ করছি, এবং এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে, এবং আগেও বলেছি, আমি এটা করে যাব। আচ্ছা দেখুন না, অন্য রাজ্যে নির্বাচন হয়, পশ্চিমবাংলা নির্বাচন হলে মানুষ মরে, খুন হয়, অন্য রাজ্যে তো এটা হয় না। তো বাংলার সেই অবস্থা, ক্ষমতায় এলে, যেটা প্রশ্ন করলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষ মানে কি বলবো, যে মুক্ত বাতাস গ্রহণ করে প্রাণ ভরে এই শ্বাস নিয়ে খুব শান্তিতে ঘুমোতে পাবে, বাঁচতে পাবে, ছেলেরা সুন্দর করে ফর চিলড্রেন্স এডুকেশন, মায়েদের যেটা নিরাপত্তা, সে নিরাপত্তা পাবে। মানুষ মানে অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করা, এবং মানে অপ্রাপ্যকে দুষ্প্রাপ্যকে মানে প্রাপ্যতায় এনে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা বিজেপি নেবে। অতএব ওটা আগে সরকার আসুক, তারপর সরকার আসার পরে এই সরকারকে কতটা ভালোভাবে নিল সেটা বোঝা যাবে। মাননীয় আমাদের রাহুল দা বলতেন সিপিএমকে সরানো মুশকিল, সেই জন্য সিপিএম আগে সরুক, তৃণমূল বেশি দিন সরকারে থাকতে পারবে না। এরা যেভাবে আছে, এটা গায়ের জোরে আছে, অন্যায়ের পথ ধরে আছে, হিংসার পথ ধরে আছে। অতএব এইটাকে আমরা যে কোনো মূল্যেই, মানুষের এতে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির হাত থেকে মানুষগুলোকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্যে, এবং প্রকৃত উন্নয়ন কি যাদের পাওয়া উচিত, সেই জায়গাটাকে আমরা দেব পরিষেবা। আমার পাশে শিবু আছে এখানে বসে, সেও গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এখন পঞ্চায়েতের পয়সাগুলো কীভাবে লুটপাট, কেন্দ্র সরকারের দেওয়া টাকা কাজ করে না করে টেন্ডার করে দিয়ে টাকা নিয়ে যত অনিয়ম, যত বেনিয়মকে আজকে তৃণমূল সরকার মান্যতা দিয়েছে, সে পৌরসভাতে হোক, গ্রাম পঞ্চায়েতে হোক, সর্বস্তরে। আজকে সমস্ত অফিসার, আমি নাম করে বলতে পারছি না, আমি প্রমাণ করতে পারবো না, শুধু এই লুটের ভাগ নিচ্ছে, নিয়ে এই সরকারটাকে স্থায়ীকরণের স্থায়িত্ব, এই সরকারের স্থায়িত্বের জন্য তারা চেষ্টা করছে। তাদের মানে ইনকাম, সীমাহীন ইনকাম বন্ধ হবে। আমি বলছি বন্ধ হবে। আমরা মাঠে আরও সুন্দর করে নামার পরিবেশটা গড়ে তুলি, সমন্বয়, ওই ব্যাগ্যের বিষয়ের সমন্বয় যেটা করবো আমরাই করতে পারবো, করে দেখাতেও পারবো।
আমার একদম শেষ দুধ কুমার বাবু, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আপনার সুসম্পর্ক সর্বজন বিদিত। তো এখন বর্তমানে শ্রমিক ভট্টাচার্য, অন্যদিকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের নেতৃত্বে আপনি বিজেপিকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? মানে আপনার দর্শনে কতগুলো সিট পেয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে? আরে বাবা, সম্পর্ক শ্রমিকদার সঙ্গে যতটা ভালো, আমি ওই জগন্নাথের বিরুদ্ধে বলেছি, ওই এর বিরুদ্ধে আমাদের অমিতাভের বিরুদ্ধে বলেছি। সে ভিডিও ভাইরালটা হয়েছে, রোল ক্যামেরা অ্যান্ড টিভি বোলপুর থেকেই এসে একটি ছেলে করে গেছিল, সেটাও দেখেছে। আবার কলকাতাতে ওই আমাদের সল্টে লেক সেক্টর 5-এর ওই আমাদের কার্যালয়ে গিয়ে অমিতাভ প্রথম আমার সঙ্গে ছবি তুললো, দুধ কুমার দা ভালো আছেন। আমাদের এই যে পরম্পরায় যে ও, আমিও দাদা বলি অমিতাভ দা, ও আমাকে বলো দুধ কুমার দা। আমি বয়সে ওর থেকে কতটা বড় আমি তা হিসেব করতে যাইনি, কিন্তু এই যে সুন্দর ব্যবহার, কাছে এসে গলায় হাত দিয়ে ছবি তোলেন। আবার বসে থাকতে থাকতে জগন্নাথ আমার বীরভূম জেলারই ছেলে, কাজ কিছুক্ষণ পরে ডেকে নিয়ে গেল, বলো দুধ কুমার দা আমার ঘরে আসুন, চা আনালো, খাওয়ালো, আমি তুমি তার কাছে অনেক গল্প করলাম। অতএব আমার কাছে শ্রমিকদার সঙ্গে যতটা ভালো সম্পর্ক, রাহুল সিনহার সঙ্গে বিরুদ্ধেও অনেক সময় বলেছি, মতের কিছু পার্থক্য দেখা গেছে, কিন্তু তার ওটা প্রতিবাদ করেছি, কিন্তু সম্পর্ক তো আমার আজ পর্যন্ত কারোর সঙ্গে খারাপ নাই। আমার সঙ্গে শ্রমিকদার সঙ্গে খুব ভালো, গলায় গলায় দহরম মহরম আছে। বা শ্রমিকদার সঙ্গে একবারে কি বলে ওই যে সাপে নেউলের মতো সম্পর্ক নয়, সম্পর্ক সবার সঙ্গে ভালো। আমরা বললাম তো আগে, দুধ মানে ওটাই সম্পর্ক, দুধ মানে উপাদেয়, দুধ মানে ভালো জিনিস, ভালো খাবার, উপাদেয় খাবার, পুষ্টিকর খাবার। এটা দুধ এটা করে যাবে যে সবাইকে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। সম্পর্ক কিভাবে, সম্পর্কের সেতুবন্ধনের মধ্যে দিয়ে ঠিক জায়গায় লক্ষ্যে পৌঁছানো যায়, এটা শেখাবে। আমার তো বিশ্বাস, আমি আকাশ থেকে ফেলে দিয়ে যে ভগবান ধূপ করে এমন কেউ নই। আমি কোনো এটা তো না অতি মানব নই, অতি দানবও নই। আমি একজন মানুষ, মানবিকতার আধারে এবং বিশ্বাস নিয়ে এই কাজটা করে চলছি, এত বছর করেছি, এবং বাকি দিন যতদিন পারবো শরীর এবং এ আমাকে সাহায্য করবে, ততদিন এই কাজটা করে বাংলায় বিজেপির প্রতিষ্ঠা আনতেই হবে আমাদের প্রতিজ্ঞা। এইটা আমি এখন কিছু বলতে পারবো না ভাই, ওটা আমার হাতে নেই। ভোটটা কিভাবে হতে যাচ্ছে, নির্বাচন কমিশন কিভাবে ভোট করবে, অনেক কিছুর উপর নির্ভর করছে। সেটা মানে এই ধরেন, এই যে খুব সত্যি কথা বলতে গিয়ে, এদের জামানায় ক্ষমতায় থেকে যদি ভোট হয়, তাহলে তো আসন পাওয়াটা খুব দূরও ব্যাপার আছে। কারণ এরা এই লোকগুলোকে নামাবে, যে ছেলেগুলো ডাং নিয়ে, যে অনুব্রত মণ্ডলের কি লিটল বাহিনী, এরা নামবে, কাজলের বাহিনী নামবে, ঘর বাড়ি ভাঙচুর হবে, আমাদের কর্মীদের হাত পা ভাঙবে। কিন্তু এরা নেতৃত্ব খুঁজছে, এই ভরসাটা দেবে। ধরুন আমি চলে যাচ্ছি, আমাকে কেউ যদি, আমি আগেও বলেছিলাম রামপুরহাটের ওই মঞ্চে থেকে, আমার হাত যদি, আমার কর্মীদের, আমি রাজনগরে ওই থানা গেটের সামনে মিটিংয়ে বলেছিলাম, এই যারা মার খাচ্ছে তাদের দুর্বলতা আছে। আমি তো ঘুরে বেড়াই, ধরে নিন রাতে দিনে একা একা ঘুরে বেড়াই, আমাকে মারবে আর সে বেঁচে থাকবে, এটা আমি হতে দেবো না। আমার কর্মীরা পারছে না, আমি নেতৃত্বে ক্ষমতা নেই, ওরা ওরা মানে মানে আলাদা গ্রহে বাস করছে না, আমাদের ভোট দিতে দিচ্ছে না। আমার গ্রামে ওই পার্থবাবু গেছিল, ওই ওসি থাকাকালীন, নাম সাবধান থাকুন আপনি, ভোট আমাকে করতে দিন। ভোট 2 নম্বরই হচ্ছে কিনা এটা দেখে যান। আপনি মনে করেন না যে ওই সমস্ত পঞ্চায়েত করে দিল, পারিনি, আমি যদি আজকে রাজ্য নেতৃত্বে বা জেলা নেতৃত্বে থাকতাম, তাহলে এটা হতে দিতাম না। ওটা প্রমাণ করে, ও আমাকে যদি মারা, আমার একটা মারলে ওদের 3টেকে মারবো, আমার একটা কর্মীকে মারলে ওদের 3টেকে মারবো। ও তো রাস্তায় বেরোবে, ওর ছেলেমেয়েরাও স্কুল কলেজে যাবে, ও কি কোথায় লুকিয়ে থাকবে নাকি? আমার অপরাধটা আগে প্রমাণ করতে হবে। প্রশাসনকে আছে, আমার মরা বাঁচা তো আমার হাতে নেই, কখনো মরতে পারি, তা আমার একটা মারলে ওদের 3টে কেন 5টাকে মারলে মারতে হতে পারে, মরবে, এটা একদম সেফ কথা। আমিও পার্টি করবো, পার্টি করুক, আপত্তি নেই, আমিও, আমার কর্মীরা ভোট দেয়, যে যাকে ভালো লাগে ভোট দেবে, কিন্তু ভোট না দিয়ে ভোট কেড়ে নেবে, পুলিশকে দিয়ে ভোট লুট করবে। এই অবস্থার পরিবর্তনের জন্য মানুষের কাছে আমরা দরবার করব, বলবো যে এদের থেকে সাবধান থাকুন, এরা লুটেরা, এরা হচ্ছে যে বাংলার মানে উন্নয়নকে, এই তো রাস্তায় চললাম, কাল আসানসোল গেছিলাম, দেখলাম কি অবস্থা, সব পুকুর হয়ে গেছে, মাছ চাষ করা যাবে। তো এদের থেকে সাবধান করব মানুষকে। আগে আমাদের যে কাজ হচ্ছে জনজাগরণ তৈরি করা, এটা দিয়ে তারপর করবো। যদি না হয়, শ্যামাপ্রসাদের কথা দিয়ে আছে, শেষ অস্ত্র প্রতিশোধ, প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ। এই তো প্রতিবাদ, প্রতিশোধ, রোধ, তারপর প্রতিশোধ, এ পথে আমাদের হাঁটতে হবে, আমাদের কর্মীরা হাঁটবে,
ওটা মরার জন্য ভয় না। ও যদি মারে, শুনুন আজকে এই যে বিভৎস পরিস্থিতি, বাংলা ওই চেহারা যদি দেখতে চাই মনে করে, তো আমরা তৈরি আছি, আমি তো তৈরি আছি, একটা নয়। আমি তো বলছি আমাকে যদি মারে, আমি মরে গেলে আমাকে মারার প্রতিশোধ নিতে কতজন মাঠে ঝাঁপিয়ে পড়বে ওরা বুঝে নেবে। সাধু সাবধান। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পলিটিক্যাল ডেলিকে সময় দেওয়ার জন্য। পরে আরও কথা হবে, আরও শুনবো আপনার কাছে। আজকে এই পর্যন্তই, নমস্কার।